I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. ক্যাপিটল হিলে লাখো মানুষের উপস্থিতিতে শপথের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ট্রাম্প যুগের ইসলামী মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা। We will reinforce old alliances and form new ones and unite the civilized world against radical Islamic terrorism. বিশ্ব ইজতেমায় আম বয়ান শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আজকার ও দ্বীনি আলোচনা। দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, কাল আখিরি মোনাজাত। অপ্রত্যাশিত কল ও এসএমএস এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে মোবাইল ফোন পরিণত হয়েছে উটকো ঝামেলায়। অভিযোগ গ্রাহকদের, আইন থাকা উচিত মত বিশেষজ্ঞদের। এবং কুয়াকাটা, লালদিয়া ও সোনাকাটা পর্যটন কেন্দ্রে প্রতিদিনই ছুটছে শত শত মানুষ। কেন্দ্রগুলোকে জোনে রূপান্তরের তাগিদ ভ্রমণ পিপাসুদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের খবর। শপথ নিলেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড জন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। দায়িত্ব গ্রহণের পর দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের উন্নয়নে জাতীয় ঐক্যের ডাক দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিবিদ ও নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন। ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। কয়েকদিন আগ থেকে প্রস্তুতি চললেও শুক্রবার ভোরের আলো ফোটার কিছুক্ষণ পরই শুরু হয় নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী আনুষঙ্গিক বিভিন্ন কাজের অংশ হিসেবে এদিন সকালে প্রেসিডেন্টের অতিথি ভবন ব্লেয়ার হাউস থেকে হোয়াইট হাউসের উল্টো দিকে অবস্থিত সেন্ট জন চার্চে যান ডোনাল্ড ট্রাম্প। প্রার্থনা শেষে সস্ত্রীক হোয়াইট হাউসের চা চক্রে যোগ দেন তিনি। সেখানে ট্রাম্প ও মিলেনিয়াকে স্বাগত জানান ওবামা মিশেল দম্পতি। এ সময় ট্রাম্পের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সাবেক কয়েকজন প্রেসিডেন্ট সহ আমন্ত্রিত অতিথিরা হোয়াইট হাউসের আতিথেয়তা গ্রহণ করেন। এরপরই ওবামা মিশেল দম্পতিকে সঙ্গে নিয়ে মোটর শোভাযাত্রা করে ক্যাপিটল হিলের উদ্দেশ্যে রওনা দেন ট্রাম্প। এই গাড়িবহর সেখানে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে থেকেই স্থানীয় সময় সকাল 9:30টায় সঙ্গীত আয়োজনের মাধ্যমে উন্মুক্ত মঞ্চে শুরু হয় ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান। I will well and faithfully discharge. প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের শপথের আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি ক্যারেন্স থমাস। প্রেসিডেন্টের এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, কূটনীতিক ও দেশের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন, মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স সহ ডেমোক্র্যাট দলের বেশ কিছু শীর্ষ নেতা। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে ইমিগ্রেশন, কর, এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিবেন এবং তিনি এও বলেছেন যে এই বিশ্ব থেকে ইসলামী সন্ত্রাসবাদকে উৎখাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের শপথ ও উদ্বোধনী ভাষণ সম্পন্ন হওয়ার পর দুপুর 12:30টায় সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ওবামাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এরপরের আনুষ্ঠানিকতা ছিল ক্যাপিটল হিলে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় আমন্ত্রিতদের জন্য মধ্যাহ্নভোজ। সবশেষ ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসের পথে প্রায় 2.5 কিলোমিটার উদ্বোধনী শোভাযাত্রায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো মার্কিনই তাদের শুভেচ্ছা জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ। 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। ফজরের নামাজের পর আম বয়ান শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আসকার ও দ্বীনি আলোচনা। এটি চলবে জহরের নামাজের আগ পর্যন্ত। এরপর একসঙ্গে জহরের নামাজ আদায় করবেন ইজতেমায় আসা মুসল্লিরা। এর আগে ফজরের নামাজের পর আম বয়ান শুরু হয়ে একটানা চলে সকাল 9টা পর্যন্ত। এদিকে শীত উপেক্ষা করে ইজতেমায় দ্বিতীয় দিনে বিভিন্ন এলাকা থেকে দলে দলে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা।
ইতিমধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে। দেশের নির্দিষ্ট জেলাগুলোর পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন প্রায় 50টি দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। আগতদের জন্য প্রায় 160 একর জমির উপর প্যান্ডেল করা হয়েছে। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে 18টি প্রবেশ পথ। এছাড়া মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যবেক্ষণে থাকছে 14টি ওয়াচ টাওয়ার। মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই মুহূর্তে ইজতেমা ময়দানের এক প্রান্তে আছেন সহকর্মী তহা খান তামিম এবং অপর প্রান্তে রয়েছেন তাফসির বাবু। ইজতেমার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছি তহা খান তামিমের কাছে। তামিম, বিশ্ব ইজতেমায় আজকে কিন্তু দ্বিতীয় পর্বর দ্বিতীয় দিন চলছে, আপনাকে আগেই বলেছিলাম। আর ঠিক আজ থেকে প্রায় 4 দিন আগে কিন্তু প্রথম পর্ব শেষ হয়ে গিয়েছে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে। তো গতকালকেই দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং আজ এবং কালকে কিন্তু রবিবার, কালকে আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এইটি দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটবে। আর দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটার মাধ্যমে কিন্তু 32 জেলা নিয়ে যে এই 2 পর্বের বিশ্ব ইজতেমা সেটি কিন্তু এবছর শেষ হয়ে যাবে। আগামী বছর আবারও বাকি যে 32 জেলা রয়েছে সেই জেলা নিয়ে আবারও 2 পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। আর এখন যেই কার্যক্রম চলছে সেটি হচ্ছে যে সকালবেলায় যে বয়ান চলেছিল, এখন বয়ান শেষ করে নাস্তার বিরতির পরে কিন্তু আবারও বয়ান শুরু হয়েছে। এখন কিন্তু মাওলানা সাদ সাহেব বয়ান করছেন। এরপরে কিন্তু বয়ান 12টা পর্যন্ত চলবে। তারপরে কিন্তু আবার ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা কিন্তু যে তালিমগুলো চলবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে। এরপরে জোহরের নামাজের পরে মাওলানা জুবায়ের সাহেব বয়ান রাখবেন। তো আয়োজকদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে আসর নামাজের পরে মাওলানা ইউসুফ সাহেব বক্তব্য রাখবেন। আর সব মিলিয়ে যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিন্তু সারা দিন ব্যাপী কিন্তু বয়ান চলছে, দিনই আলোচনা চলছে, খিত্তায় তাদের যে তালিম সে তালিমও কিন্তু আসলে চলছে। আর আবহাওয়ার বিষয়ে বলতে হয় যে সারা দিনই কিন্তু মোটামুটি আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে যে ঠান্ডার প্রকোপটা ছিল এটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডার প্রকোপটা একেবারে কমে গিয়েছে। এখন কিন্তু বেশ গনগনে সূর্য আকাশে লক্ষ্য করা যাচ্ছে। আর সকালবেলা আমরা মুসল্লিদের সংখ্যা যে পরিমাণ দেখেছিলাম তার থেকে কিন্তু একেবারেই ভিন্ন চিত্র। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন বেশ মুসল্লিদের যে উপস্থিতি সেই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো কাজল, আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে দ্বিতীয় পর্বে কিন্তু গত রাতে একজন কিশোরগঞ্জের আব্দুল লতিফ নামের একজন বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। তো প্রথম পর্বেও এর বার্ধক্যজনিত পাশাপাশি অসুস্থতাজনিত কারণে কিন্তু 7 জনের মৃত্যু হয়েছিল। তো এই নিয়ে মৃতের সংখ্যা 8-এ দাঁড়িয়েছে। তো এই ছিল আমার হাতে কাজল। ইজতেমার অপর প্রান্তে রয়েছেন সহকর্মী তাফসির বাবু, তার কাছে চলে যাচ্ছি। তাফসির। আমি আপনাকে ধন্যবাদ। ঠিকই বলছেন, যেহেতু এখনো বয়ান চলছে তো আসলে পুরো ইজতেমায় তো আসলে কয়েক লক্ষ মুসল্লি এখানে অংশগ্রহণ করে এবং এখানে যে কর্মযজ্ঞ সেটিকে বলতেই হয় যে বিশাল আকারের একটি কর্মযজ্ঞ এখানে চলছে। আসলে বেশিরভাগ মানুষই এখন বয়ানের মধ্যে রয়েছেন, তবে ভাগে ভাগে কিন্তু আলাদা আলাদা যেসব কার্যক্রম সেগুলো চলছে। যেমন আপনাকে বলতে পারি যে দুপুরে যে খাবার দাবারের আয়োজন বিশাল আকারের, সেই আয়োজনগুলো কিন্তু নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছেন, তারা কিন্তু সেই দুপুরের খাবারের যে আয়োজন সেগুলো সেরে ফেলছেন। রান্না বান্নার পর্বটি বেশ পুরোদমে চলছে এবং একই সাথে ভাগ ভাগ হয়ে কিছু লোককে আমরা এখন দেখছি যে তারা গোসল কিংবা উজুর কাজগুলো সেরে নিচ্ছেন। আর এর বাইরে ইজতেমার যে মূল কার্যক্রম সেগুলোতে বাকি মুসল্লিরা অংশ নিচ্ছেন। আর আমরা দেখেছি যে ইজতেমার প্রথম পর্বে 6 জন মুসল্লি মারা গিয়েছিলেন ঠান্ডা কিংবা বার্ধক্যজনিত অন্যান্য কারণে, এবং এইবারের দ্বিতীয় পর্বে আমরা দেখছি গতকাল থেকে এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর পাচ্ছি যে কিশোরগঞ্জের একজন মুসল্লি তিনি বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। এছাড়া এখানে এখনো পর্যন্ত যে 16টি জেলা আজ এই ইজতেমার দ্বিতীয় পর্ব অংশ নেবে তাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত এই ইজতেমায় নতুন করে আসছেন, অর্থাৎ যুক্ত হচ্ছেন। নতুন করে প্রচুর সংখ্যক মুসল্লিরা এখানে যুক্ত হচ্ছেন, তারা আজকে থেকে শুরু করে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন। আর এর বাইরে পুরো ইজতেমা জুড়ে কিন্তু আমরা দেখেছি যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে যে তথ্যটি পেয়েছি যে প্রায় 7,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পোশাকে এবং সাদা পোশাকে নিরাপত্তার কাজগুলো দেখভাল করছেন এবং এখানে 18
18টি প্রবেশ পথ রয়েছে ইজতেমায় ঢোকার জন্য, এবং 18টি প্রবেশ পথের বাইরে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন, এবং একই সাথে সেখানে যে তাবলিগ জামাতের নিজস্ব যেসব স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও নিরাপত্তার কাজগুলো দেখভাল করছেন। এর বাইরে রাস্তাগুলোতেও কিন্তু আমরা পুলিশের টহল দেখেছি, এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসেরও কিছু টহল কার্যক্রম কিন্তু এই এলাকায় চলছে, অর্থাৎ অগ্নিকাণ্ড সহ যে কোনো ধরনের দুর্ঘটনা এগুলো যেন সঠিকভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিভিন্ন গ্রুপ কিন্তু এখানে সক্রিয় রয়েছে। তো এভাবে আসলে ইজতেমার কার্যক্রম এগিয়ে চলছে। পরবর্তী সংবাদ আমরা আবারও জানিয়ে দেব। কাজল আব্দুল্লাহ। দর্শক, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম ও সহকর্মী তাফসির বাবু। কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দৌলতগঞ্জ বাজারের শতাধিক দোকানের মালামাল আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 11:30টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তার চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এসে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে স্বর্ণপট্টি, কাপুরিয়াপট্টি, বিছানাপট্টি সহ বাজারের শতাধিক দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মূল ব্যবসা কেন্দ্র শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই জিনিসগুলো অত্যন্ত মূল্যবান পণ্য এগুলি, এবং এখানে একটি অয়েল মিল আছে। সব মিলিয়ে আমরা প্রায় আইডিয়া করছি যে শত শত কোটি বা হাজার কোটির কাছে চলে যাবে আমাদের এই ক্ষতির পরিমাণ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায় নাই। অগ্নিকাণ্ডের কারণে আমরা এখনো বলতে পারবো না, তদন্ত সাপেক্ষে বলা যাবে। অপ্রত্যাশিত কল ও এসএমএস এর বাড়াবাড়িতে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম মোবাইল ফোন বিড়ম্বনায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। যখন তখন কল ও এসএমএস এর মাধ্যমে বিজ্ঞাপন বা টেলিমার্কেটিং এর প্রচার এই যন্ত্রণার কারণ বলে দাবি করেছেন তারা। অপারেটরগুলো এমন বিরামহীন বিজ্ঞাপন বন্ধে আইন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে টেলিমার্কেটিং ও মধ্যরাতে বিজ্ঞাপন বন্ধে নীতিমালা করার পরিকল্পনার কথা জানান বিটিআরসি ও প্রতিমন্ত্রী। শফিক মোহাম্মদের রিপোর্ট। চমক অফার, 108 টাকা রিচার্জে 1 জিবি ইন্টারনেট, মূল্য 99 টাকা, মেয়াদ 7 দিন। সাথে ফ্রি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, নাইট টাইম প্যাক সহ অনেক সারপ্রাইজ। গভীর ঘুম অথবা গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে হঠাৎ মোবাইলে রিং বাজতেই আপনি আপনার মোবাইলটিতে চেয়ে দেখলেন আপনার অপারেটর নিত্য নতুন বাহারি অফার নিয়ে আপনার সামনে এসে হাজির। পণ্যের বাণিজ্যিকীকরণের এই মাধ্যম আগে অনেকটা সহনীয় পর্যায়ে থাকলেও বর্তমানে তা গ্রাহকদের অতিষ্ঠ করে তুলেছে। বিলবোর্ড, পত্রিকা আর টেলিভিশনের সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞাপনের উৎপাত ঢুকে পড়েছে 12 কোটি মোবাইল গ্রাহকের মুঠোফোনেও। দিন নাই দুপুর নাই সবসময় মেসেজ আসে কোম্পানি থেকে, ভালো লাগে না ব্যাপারটা। ক্লাসে আছি, হয়তো বা ইম্পর্টেন্ট ফোন মনে করে রিসিভ করতে গেলাম, তখন দেখা যাচ্ছে অহেতুক। আমার এমন হয়েছে যে আমার ক্লাস চেঞ্জ করছে, বাট আমার মনে হয়েছে যে এটা কোম্পানি থেকে দিছে, আমি পরে দেখছি আমার লেট হয়ে গেছে। যখনই মনে আসতেছে তখনই পাঠিয়ে দিতেছে, এবং এমনও হয় যে একই মেসেজ ওরা দিনে 3-4 বার করে পাঠাচ্ছে। এই যে অফারগুলো আসে সেটা হচ্ছে বিভিন্ন শর্ত প্রযোজ্য থাকে। টেলিমার্কেটিং এ কোটি টাকার ব্যবসা হলেও দেশে এই সংক্রান্ত কোনো আইন নেই বলে জানান বিশেষজ্ঞরা। বিং এ ইউজার, আমার তো কিছু প্রাইভেসি আছে, তো আমাকে কখনো জিজ্ঞাসাই করেনি যে আমাকে কি পাঠাতে পারবে কিনা, এই প্রোডাক্টটা পাঠাতে পারবে কিনা। তো সেটা তো একটা ইলিগাল একটা ব্যাপার। রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত মোবাইলে বিজ্ঞাপন দেওয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও অপারেটরগুলো তা মানছে না বলে জানায় বিটিআরসি। তবে এমটপ বলছে সমাধানে কাজ করছে তারা। মধ্যরাতের ব্যাপারে আমাদের ক্লিয়ারলি ডিরেক্টিভ আছে তাদের কাছে, যে তারা যেন মধ্যরাতের পরে কে যেন এসএমএস না পাঠায় কিংবা ওই ধরনের ভয়েস কল না যায়। লক্ষ লক্ষ এসএমএস একসাথে তো যেতে পারে না। এসএমএসটা ইনিশিয়েট করেছে রাত 10টায়, সেটা ডেলিভার হচ্ছে 12টায়। তো এই জায়গাতে আমাদের বিষয়গুলো অনেক সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। মধ্যরাতে বিজ্ঞাপন বন্ধে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। প্রমোশনাল যে এসএমএস গুলো যায় সেগুলো 12টার পরে কোনোটা যেন না যায়, সেইভাবেই তারা বাল্কে এসএমএস গুলো প্রদান করবেন। অফারের ফুলঝুরি না দিয়ে সেবার মান বাড়াতে অপারেটরদের আন্তরিক হওয়ার দাবি জানালেন মোবাইল গ্রাহকেরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাট পণ্যের স্টলে আনাগোনা বেড়েছে ক্রেতাদের। মেলায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীতে গতানুগতিক ধারণার বাইরে পাটের বহুমুখী ব্যবহার আকৃষ্ট করছে ক্রেতা দর্শনার্থীদের। এসব পণ্যের দাম সব শ্রেণী পেশার ক্রেতাদের নাগালের পর্যায়ে থাকায় বিক্রি বেশ ভালোই হচ্ছে বলে জানান বিক্রেতারা।
বাণিজ্য মেলায় হাজারো স্টলের ভিড়ে কয়েকটি স্টল একটু আলাদা। ক্রেতা টানতে নেই কোনো লোভনীয় ছাড় কিংবা ফ্রি অফার। বিক্রয় প্রতিনিধিদের হাঁকডাকও চোখে পড়বে না, কিন্তু সোনালী আঁশ পাটের তৈরি বাহারি পণ্যের স্টলে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। পাটের তৈরি কার্পেট, ফ্যাশনেবল ব্যাগ, শোপিস, জুতা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য নজর কাটছে ক্রেতাদের। মেলায় কারো পণ্য ও জেপিডিসির স্টলে ঢুকলে খালি হাতে ফেরা দেয়। আমরা তো অ্যাজ ইউজুয়াল লেদারের ব্যাগ ইউজ করি, তো দূর থেকে দেখে যখন ভালো লাগলো মনে হলো নিয়ে যাই। জুতো দেখলাম, বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন কালারফুল ব্যাগ এবং গৃহ সামগ্রী যে সাজানোর বিভিন্ন জিনিস দেখছি। অনেক বছর ধরে এই জিনিসগুলো ইউজ করি, এই জন্য প্রতি বছর মেলায় এগুলো কিনতে আসি। পাটের প্রোডাক্ট আমাদের কাছে রিজনেবল লেগেছে, স্পেশালি যে শুজগুলো আছে ওগুলো আমার কাছে বেশি জোস আইটেম মনে হয়েছে। বিক্রেতারা জানান সরকারি সহায়তায় এখন উদ্যোক্তারা বৈচিত্র্যময় পাট পণ্য তৈরি করছেন। ঢাকা সহ দেশের মফস্বল এলাকার উদ্যোক্তাদের তৈরি এসব পণ্যের দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে বলে জানান তারা। ব্যাগের সঙ্গে অ্যাটিটিউডটাও শেয়ার করি। প্রতিটা মানুষ চাইলে তার কন্টেন্টগুলো, নিজের পিকচারটা দিচ্ছে, কেউ অনেকে রাশিটা পর্যন্ত দিচ্ছে। গত 3 বছর ধরেই পাটের জুতোগুলো এখানে বাণিজ্য মেলাতে আছে, আর এগুলো আপনার ওয়াশেবল, প্লাস আপনার পাটের যেহেতু এগুলো আপনি কালারটা ডিসকালার হবে না। 800 থেকে 1500 পর্যন্ত রিজনেবল প্রাইসে আছে। যারা আসছেন ওনারাও চাচ্ছে মেলা বাদে বাইরেও যেন ওরা এই টাইপের প্রোডাক্ট পায়। সোনালী আঁশের হারানো গৌরব ফিরে পেতে সবাইকে পাট পণ্য ব্যবহারের আহ্বান জানান ব্যবসায়ীরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 21তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ। কাজল, আপনি জানেন যে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখন কিন্তু শেষ প্রান্তিকে অবস্থান করছে, অর্থাৎ 30 দিনের মেলার কিন্তু 20 দিন পেরিয়ে গেছে, আজকে 21তম দিন। সেই দিক থেকে কিন্তু মেলাতে এখন অনেকটাই ভিড় আমরা লক্ষ্য করছি। এছাড়া আরেকটি যে বিষয় লক্ষ্য করা যায় সেটা হলো যে সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার কিন্তু মেলাতে প্রচন্ড পরিমাণ ভিড় থাকে। তারই অংশ হিসেবে আজকের শনিবারে কিন্তু আমরা মেলাতে সকাল থেকেই অনেক দর্শনার্থী এবং ক্রেতাদের সমাগম দেখতে পাচ্ছি। কারণ সকালেই কিন্তু আসলে আপনি জানেন যে মেলাতে যারা আসে তারা স্কুল কলেজ ছাত্রছাত্রীরা আসলে মেলাতে বেশি আসে। তবে এর পাশাপাশি আমরা দেখে থাকি যে বিকেল বেলাটা আসলে অন্যান্য দিনের মতো একটু বেশি ভিড় থাকে। আর মেলাতে বিশেষ করে যে আপনার ক্রোকারেজ কিংবা খাবারের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু তুলনামূলক ভিড়টা একটু সবসময় আমরা বেশি দেখি। তবে প্রথম থেকেই মেলার যারা বিক্রেতা রয়েছেন তাদের একটু অভিযোগ রয়েছে যে আসলে তারা তেমন দর্শনার্থী থাকলেও সেই তুলনায় কিন্তু বেচা বিক্রি তাদের খুব বেশি থাকে না। সেটা কিন্তু আসলে অনেকটাই এখন কেটে গেছে। বিশেষ করে গতকালকে শুক্রবার কিন্তু এখানে প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছিল, সকাল থেকে একই পরিমাণ ভিড় ছিল এবং বিকেলবেলা সেই ভিড়ের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে এবং বেচা বিক্রিও যারা বিক্রেতা রয়েছেন তাদের যে অভিযোগটা সেই অভিযোগটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে গতকাল শুক্রবার, এবং একই সঙ্গে আজকের শনিবার কিন্তু তাদের সেই প্রত্যাশা রয়েছে। এরপরে তারা আরেকটি সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্র শনিবার পাবেন, সেদিনও কিন্তু তাদের প্রত্যাশা রয়েছে যে অন্যান্য দিনের তুলনায় বেচা বিক্রি তাদের স্বাভাবিকভাবেই বেশি হবে। এবং আপনি জানেন যে মেলাতে বিশেষ করে শুক্রবার এবং শনিবারে এই ছুটির দিনগুলোতে মেলাতে সাধারণত প্রত্যাশিত দর্শনার্থী কিংবা ক্রেতার যে প্রত্যাশা থাকে সেটা প্রায় 1 লাখ ছাড়িয়ে যায়, এবং সেই হিসেবে আমরা দেখেছি গতকালকে কিন্তু তাদের যে টিকিট বিক্রির তথ্য তাদের কিন্তু 1 লাখ ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ তাদের যথেষ্ট পরিমাণ বিক্রি তাদের হয়েছে। এবং সেই দিক থেকে আমি এখন রয়েছি একটি স্টলে, এখান থেকে জানার চেষ্টা করব যে আসলে মেলাতে কেমন প্রত্যাশিত তারা বিক্রি তারা পাচ্ছেন কিংবা এবং সেই তুলনায় তারা আসলে কতটুকু প্রত্যাশা তাদের পূরণ হচ্ছে। আপনারা তো স্টলে এসেছেন মেলাতে, আপনারা শুরু থেকেই আছেন, সেই তুলনায় আপনাদের বেচা বিক্রিটা কিংবা দর্শনার্থীর তুলনায় ক্রেতার সংখ্যাটা কেমন? আসলে মেলার শুরু থেকেই দর্শনার্থীর সংখ্যা একটু বেশি ছিল, আর গত 2-1 দিন ধরে বেচাটা একটু বেড়ে গেছে, বেচা কিনাটা। আর কাস্টমারের অনুযায়ী, এক্সপেকটেশন অনুযায়ী তারা যেটা চাচ্ছে সে অনুযায়ী আমরা অনেক প্যাকেজ নিয়ে আসছি। তো দেখা যাচ্ছে প্যাকেজের এই সময়ের কারণে আমাদের সিস্টেম একটু ডেভেলপ করছে, এবং আশা করতেছি যে এখন যারা আসতেছে দর্শনার্থী খুবই কম, এখন ক্রেতারাই বেশি আসতেছে বেসিক্যালি মার্কেটে। শুক্র শনিবার তো আপনাদের প্রত্যাশা একটু বেশি থাকে, তার প্রাপ্তি কতটুকু? তার প্রাপ্তি যদি ওইভাবে ধরি তাহলে হ্যাঁ, আমাদের চাহিদার 45 থেকে 50% পূরণ হচ্ছে। মানে আমাদের চাহিদার যেটা প্রত্যেক বছরের ন্যায় বা বিগত বছরগুলোতে যেভাবে 100% 80% পূরণ হতো, সেখানে 40 বা 45%। মানে বাকি দিনগুলোতে আপনারা প্রত্যাশা করছেন যে আসলে আপনাদের চাহিদাটা পূরণ হয়ে যাবে? জি, এটা আমরা প্রত্যাশা করতেছি।
ধন্যবাদ আপনাকে। কাজল, তিনি যেমনটা বলছিলেন যে আসলে শুক্র শনিবার তাদের প্রত্যাশা একটু বেশি থাকে এবং সেই তুলনায় তারা কিন্তু আসলে প্রাপ্তিটা অনেকটা বেশি হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে খাবারের দোকানগুলোতে শুরুতে আমি বলেছি যে খাবারের যে স্টলগুলো রয়েছে, খাবারের যে পণ্যগুলো রয়েছে, সেখানে কিন্তু ক্রেতাদের একটু ভিড়টা বেশি থাকে, কারণ মেলাতে এসে অনেকেই চান বিভিন্ন দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে, তারা আসলে মেলাতে নতুন নতুন অফার নিয়ে আসেন এবং নতুন নতুন অফার দিয়েও থাকেন। মেলা উপলক্ষে তাদের সেই বিশেষ কিছু ব্যবস্থা কিন্তু তারা আসলে করে থাকেন। সেই দিক থেকে কিন্তু আসলে তারা অনেকটাই তাদের প্রাপ্তি ঘটছে এখানে বলা যায়। একই সঙ্গে যারা রপ্তানিমুখী যে পণ্যগুলো রয়েছে, সেই রপ্তানিমুখী পণ্যগুলো থেকে কিন্তু আসলে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আসলে চান যে রপ্তানির ক্রয় বিক্রয় আদেশটাও অনেকটাই বেশি পাবেন মেলা থেকে। তবে সেই তুলনায় খুব বেশি বিক্রয় আদেশ যে পেয়েছেন এমনটা কিন্তু আমাদেরকে জানান নাই এখানে যারা বিদেশি প্রতিষ্ঠানগুলো রয়েছে। তবে বাকি দিনগুলোতে তারা চাচ্ছেন যে যদিও শেষ দিকেই আসলে বেচা বিক্রিটা বেশি হয় এবং বিদেশি যে বিক্রয় আদেশগুলো থাকে সেগুলো কিন্তু শেষ মেলাতেই আসলে অনেকটা বেশি পেয়ে থাকেন। সেই তুলনায় তারা চাচ্ছেন যে তাদের প্রত্যাশাও রয়েছে যে আসলে শেষ মেলার দিকেই বিক্রয় আদেশ এবং দেশীয় যে বিক্রয়গুলো রয়েছে, পণ্যের প্রচারগুলো রয়েছে, সেগুলো আসলে তারা শতভাগ সফল হবেন। তো মোটামুটি কাজল, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে 21তম দিনে বেচাবিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশ থেকে পাট পণ্য আমদানিতে ভারত যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিস্তার পানি বন্টন চুক্তি সহ দু দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। বন্ধু রাষ্ট্র, আমি আগেই বলেছি, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পাট আমরা রপ্তানি করি ভারত। আনফরচুনেটলি এটাকে অ্যান্টি ডাম্পিং আরোপ করে $300 বেশি ডিউটি আরোপ করা হয়েছে। এটা হলে আমাদের পাট রপ্তানি ভারতে বন্ধ হয়ে যাবে। আই এম অলসো গোয়িং টু বিশাখাপট্টনম to attend the partnership summit where I will be able to meet with the Indian Commerce Minister. I will also request her to withdraw this sort of thing. রাজধানী কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত পোশাক নির্মাণ সংশ্লিষ্ট মেলা জমে উঠেছে। গত বুধবার বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধন করলেও সাপ্তাহিক ছুটির দিন থাকায় শুক্রবার ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। 4 দিনব্যাপী মেলায় বাংলাদেশ সহ 30টি দেশের 600টি স্টল ও 800টি বুথ অংশ নিয়েছে। পোশাক নির্মাণে সাশ্রয়ী ও আধুনিক যন্ত্র, প্যাকেজিং সামগ্রী নিয়ে বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। আমাদের মেশিনগুলো মূলত প্রজেক্ট ওয়াইজ হচ্ছে, ফলে বড় বড় যে ইনভেস্টগুলো আসছে সবাই আমাদের এই অটোমেশনগুলো দেখার জন্য আগ্রহী। প্রোডাকশনের ক্ষেত্রে আল্লাহর মধ্যে আমরা ভালো পাচ্ছি আর কি, ফিডব্যাক পাচ্ছি, আর ওনাদের ফিডব্যাকটাও ভালো, যার জন্য আর কি ওনাদের এখানে আসছে একটু দেখার জন্য। Our machine is unique, different from others, and you can see our machine is the best. And our service also the... মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর সংসদে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016। তবে এই আইন নিয়ে ব্রিটেন প্রবাসীদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। আইনটি পাশ হলে তাদের অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। তারা বলছেন, জাতীয় সংসদে পাশ হওয়ার আগেই আইনটির বিষয়ে প্রবাসীদের মতামত নেওয়ার প্রয়োজন। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। এই আইনটি যদি কার্যকরী হয়ে যায় তাহলে প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারী যে বাংলাদেশি নাগরিকগণ রয়েছেন তাদের অনেকগুলো মৌলিক অধিকার মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 কার্যকর হলে প্রবাসীরা বেশ কিছু সাংবিধানিক ও নাগরিক অধিকার হারাবেন। একই সঙ্গে রুদ্ধ করে দেওয়া হবে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের বাংলাদেশিদের নাগরিকত্ব অর্জনের পথ। যদি আইনটি প্রয়োজনীয় সংশোধন ছাড়া কার্যকরী হয়ে যায়, প্রথমত যেটি হবে যে প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিকের যদি কোনো সন্তান বিদেশের মাটিতে যদি জন্মগ্রহণ করে তাহলে উক্ত সন্তানকে জন্মের 2 বছরের ভিতরে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যদি উক্ত সন্তানের রেজিস্ট্রেশন না করা হয় তাহলে কি হবে, আইনের কোথাও ব্যাখ্যা নেই। তারা পার্লামেন্টের এমপি ইলেকশন দাঁড়াতে পারবেন না, তারা দেশের প্রেসিডেন্ট হতে পারবে না, প্রজাতন্ত্রের কোনো ধরনের কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবেন না। প্রবাসীদের অধিকার ও স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার পরামর্শ ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের। প্রবাসীরা কষ্ট করে উপার্জন করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, দেশে বিনিয়োগ করছে। প্রবাসীদের অধিকার এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে
বাংলাদেশ সরকার দ্বৈত নাগরিকত্ব আইন করবে, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান আইনে বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব লাভের বিধান না থাকলেও এবারের প্রস্তাবিত আইনে এই সুযোগ রাখার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। প্রস্তাবিত আইনে বাংলাদেশি নাগরিককে বিয়ে করার জন্য ব্রিটিশ নাগরিকও বাংলাদেশের নাগরিকত্ব পাবে, এই প্রস্তাবিত আইনকে সাধুবাদ জানাই। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশে এই প্রবাসীদের অবদান ছিল উল্লেখযোগ্য। প্রবাসীরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। প্রস্তাবিত নাগরিকত্ব আইনটি যেন প্রবাসীদের দেশ বিমুখ না করে সেজন্য প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রাজধানীর পাইকারি বাজারে আবারও বেড়েছে রসুনের দাম, যদিও স্থিতিশীল রয়েছে সব ধরনের পেঁয়াজ আর আলুর বাজার। চলতি সপ্তাহে বস্তা প্রতি 350 টাকা বেড়েছে আটা ময়দার দাম, কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিনের দামও। ডাল আর চিনির বাজারে পরিবর্তন না আসলেও কোনোভাবেই কমছে না চালের দাম। নতুন চাল আসার পরও দাম না কমায় বিস্মিত ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কারণেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। গেল সপ্তাহেও রাজধানীর বাজারে আমদানি করা চীনা রসুনের পাইকারি দর ছিল 175 থেকে 180 টাকার মধ্যে, কিন্তু চলতি সপ্তাহে প্রতি কেজিতে তা বেড়েছে 10 থেকে 15 টাকা। তবে সেই অর্থে পরিবর্তন আসেনি আদা আর আলুর বাজারে। যদিও কমেছে পেঁয়াজের দাম, বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 18 টাকা দরে। চলতি সপ্তাহে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 15 টাকা দরে। চায়না রসুনের দামটা একটু বাজারে বেশি। গেল সপ্তাহে যে রসুনটা ছিল 180 থেকে 85 টাকা, এটা 10 টাকা বাড়ছে। আমদানি একেবারেই নাই, সামাজার রসুন বলতেই নাই। তবে হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে আদা আর ময়দার বাজার। ব্যবসায়ীরা বলছেন, গম সংকটের কারণেই উৎপাদন কমেছে আটা ময়দার। তবে সে তুলনায় অনেকটাই স্থিতিশীল বিভিন্ন ধরনের ডাল আর চিনির বাজার, যদিও বেড়েছে বোতলজাত সয়াবিন আর পাম অয়েলের দাম। দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে সব ধরনের মশলার বাজারেও। মসুর ডাল এখন যেটা মোটা মানে বিদেশি পাইকারি হলো 75 টাকা, আর আপনার যেটা একেবারে ভালো 1 নম্বর দেশি ডাল ওটা 118 টাকা কেজি। গত সপ্তাহে হঠাৎ করে দেখা গেল যে ময়দার গম শর্ট 1650 থেকে 1700 টাকা বস্তা বিক্রি হচ্ছে। সিটি মিল মোটামুটি ময়দার ডেলিভারি দিচ্ছে, কিন্তু অন্যান্য মিল তো একেবারে বন্ধই করে রাখছে। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও বাজারে প্রতি সপ্তাহেই ধারাবাহিকভাবে বাড়ছে মিনিকেট, আটাশ, নাজিরশাইল সহ অন্যান্য চালের দাম। নতুন মৌসুমের চাল আসার পরও দাম কমছে না কেন, এমন প্রশ্নের উত্তরে মিল মালিকদের উপর দায় চাপালেন আড়তদাররা। এই সিজনে নতুন ধান নামার পর দামটা কমার কথা, কিন্তু এটা নামার পর দাম আরো বেড়ে গেছে। 3-4 মাসে বাজার কমার সম্ভাবনা এখন নাই, কারণ মিলাররা দিন যাইতেছে আর সপ্তাহে 15 দিনের মধ্যে বস্তা 25 টাকা, 30 টাকা, 40 টাকা বাড়ায়। এদিকে স্বাভাবিক রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ আর খোলা সয়াবিনের বাজার দর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। উপকূলীয় এলাকা কুয়াকাটা, লালদিয়া ও সোনাকাটা পর্যটন কেন্দ্রের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শত শত মানুষ যায়, কিন্তু পর্যটন কেন্দ্রগুলো পাশাপাশি হলেও যোগাযোগ ব্যবস্থার কারণে হয়ে আছে বিচ্ছিন্ন। সচেতন মহলের মতে, দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোকে একটি জোনে রূপান্তর করা গেলে কমবে বিড়ম্বনা, বাড়বে পর্যটনকারীর সংখ্যাও, পাল্টে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থারও। প্রশাসন বলছে পর্যটন শিল্পের বিকাশে কাজ চলছে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তাল সমুদ্রের ঢেউ আর একই স্থানে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায় পটুয়াখালীর কুয়াকাটায়। আর কুয়াকাটার পশ্চিমে বরগুনার তালতলী উপজেলার সোনাকোটায় নির্জন গভীর অরণ্য। এখানে রয়েছে মায়াবী চিত্রা হরিণের পাশাপাশি মেছো বাঘ, কুমির, কাঠবিড়ালি সহ বিভিন্ন বন্যপ্রাণী। এরপরে পাথরঘাটা উপজেলার লালদিয়া, যেখানে রয়েছে ম্যানগ্রোভ বন। কাঠের পাটাতনের ব্রিজ ধরে গভীর বনে হারিয়ে যাওয়ার সুযোগ। শুধু ব্রিজ নয়, টাওয়ারে উঠে বা ছোট নৌকা ভাড়া করে বন দেখার সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। দক্ষিণে 3টি পর্যটন কেন্দ্র পাশাপাশি হলেও 2টি নদী বিচ্ছিন্ন করেছে কেন্দ্রগুলোকে, আর একটি কেন্দ্র থেকে আরেকটিতে যাওয়ার নেই কোনো ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা এবং জিনিসগুলো এক একটা পৃথক পৃথক থাকার কারণে দেখতে খুব সময় লাগে এবং ব্যয়বহুল হয়। যদি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা এতটুকু উন্নত থাকতো, তবে আমরা একসাথে সমুদ্র, অরণ্য এবং প্রকৃতির যে নৈসর্গিক দৃশ্য আমরা একসাথে দেখতে পেতাম। সচেতন মহলের মতে, দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোকে একটি জোনে পরিণত করা হলে কমবে ভোগান্তি, বাড়বে পর্যটক, পাল্টে যাবে
এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা। তিনটাই যদি একত্র এক জায়গায় করা হয়, যে তিনটাই একই প্যাকেজের মধ্যে বা এই তিনটা এইভাবে দেখা যায়, তাহলে লঞ্চ বা আমরা বাস যেটাই দেই না কেন ওই একই সাথে স্বল্প খরচে তারা তিনটাই দেখে চলে যেতে পারবে। প্রাইম পর্যটন জোন হিসেবে কল্পনা করে পরিকল্পনা নিয়ে যদি এগোনো যায়, বাংলাদেশের অন্যতম প্রধান একটি পর্যটন খাত হিসেবে বিবেচিত হতে পারে বরগুনা জেলা বলে আমি মনে করি। অবশ্য প্রশাসন বলছে পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে কাজ চলছে। বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন এখানে দরকার এবং সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে পর্যটন কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছি। তারাও আমাদের বলেছেন যে হ্যাঁ, আপনারা একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিলে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। উন্নত মানের নৌযানের ব্যবস্থা হলে একটি পর্যটন কেন্দ্র থেকে আরেকটি পর্যটন কেন্দ্রে যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। এতে পর্যটকরা স্বল্প সময়ে ও স্বল্প খরচে এখানকার পর্যটন কেন্দ্রগুলো দেখতে পারবে। সময় সংবাদ, বরগুনা। রাজধানীতে প্রতি বছর বাড়ছে নিবন্ধিত রিকশার সংখ্যা। একই সঙ্গে যোগ হচ্ছে আরো দ্বিগুণ সংখ্যক অবৈধ রিকশা। বেসরকারি হিসেব ঢাকায় চলাচলকারী রিকশার সংখ্যা 5 লাখের উপরে। বলা হয়ে থাকে অলিগলি ছেড়ে প্রধান সড়কে রিকশা চলাচলের কারণেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এরপরও যেন নির্বিকার প্রশাসন। সিটি কর্পোরেশন বলছে আপাতত রিকশা নিয়ন্ত্রণ নিয়ে কোনো পরিকল্পনা নেই তাদের। বিস্তারিত সাতিরা শারমিনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। চোখ বন্ধ করে ঢাকা নগরীর রাস্তার কথা চিন্তা করলে শহরটি দেখা মানুষের মানসপটে যে দৃশ্যটি ভেসে উঠবে তাতে রিকশা থাকবে না, এমনটি হবার কথা নয়। রাজধানীর ইতিহাস আর সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত বাহনটি 90-এর দশকেই ছাড়িয়েছে নির্ধারিত সংখ্যা। প্রথম জীবন ছিল হইলে 70-80 হাজার, বললেন এখন বর্তমান আছে 5 থেকে 6 লাখ রিকশা। বিআইপি রোডে যদি নাজাত দেয় তাহলে ভাড়া বড় কম হয়। সরকারের কাছে পরিসংখ্যান না থাকলেও আনুমানিক নিবন্ধনের চেয়ে নগরে চলা 6 গুণের বেশি রিকশা যানজট তৈরির একটি বড় কারণ। রাস্তা থাকলে ওরা তেরা করে বসে থাকে, সাইড দেয় না, ওকে পিছে পিছে চালাইতে হয় গাড়ি। তবে বাস রুটের বাইরে সংকীর্ণ সড়ক এবং গলিতে চলাচলের জন্য এ বাহনই একমাত্র উপায় বলে জানালেন যাত্রীরা। বাস, টেম্পু এগুলোতে আপু অনেক যানজট, গরম, রিক্সা থাকবেই, রিক্সা না থাকলে চলা যাবে না, এটা অসম্ভব ব্যাপার। জ্যাম হয়ে যায় ঠিক আছে, কিন্তু তারপর আমাদের মানে যানবাহন কিন্তু অতটা এখনো উন্নত হয় না যে হ্যাঁ রিক্সা ছাড়া আমাদের চলেই না। যানজট নিরসনে সরকারের পরিবহন পরিকল্পনা কৌশল 2020-এ নগরের ব্যস্ত কিছু সড়ক থেকে রিক্সা তুলে দেবার পরিকল্পনা ছিল। এর আলোকে কিছু ভিআইপি রোডে রিক্সা চলাচল নিয়ন্ত্রণও করা হয়। কিন্তু পরবর্তী 2015 থেকে 35 সালের সংশোধিত পরিবহন পরিকল্পনা কৌশলে রিকশা নিয়ন্ত্রণ সম্পর্কে আর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার উল্লেখ নেই। এদিকে রিকশা নিয়ন্ত্রণ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানালেন দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন মেয়র। এটা দিনের পর দিন যেভাবে বেড়েই চলছে, অবৈধ রিকশা বিশেষ করে, সেই জায়গাটাতে হয়তো আবার নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, কিন্তু সেটা এই মুহূর্তে আমরা ভাবছি না এই ব্যাপারটা নিয়ে। এই রিকশাগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে একটি যোগাযোগ কাঠামো তৈরি করতে হলে সবার আগে প্রয়োজন যন্ত্রচালিত এবং যন্ত্রহীন যে যানবাহন রয়েছে তাদের জন্য পৃথক লেন তৈরি করা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অবকাঠামো উন্নয়নই শুধু নয়, এই প্রক্রিয়াকে ঢেলে সাজাতে হলে সবার আগে প্রয়োজন সুনির্দিষ্ট এবং পরিকল্পিত পরিকল্পনা। যত্রতত্র চলতে না দিয়ে তাকে একটা ডেডিকেটেড সেপারেট সার্ভিস লেন যদি করে দেওয়া যায় তাহলে, এবং তার সাথে যদি সাইড রাস্তা এবং বাস স্টেশনগুলির সাথে সমন্বয় করা যায় তাহলে রিকশার যে রোলটা প্লে করার কথা সেও ডিউলি প্লে করতে পারবে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কি বলবো, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের চাঙ্গা ভাব গত কয়েক সপ্তাহের মতোই অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ডিএসসিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে 1838 কোটি টাকা। একই সাথে পুঁজিবাজারটির প্রধান সূচক ডিএসসির এক্স বৃদ্ধি পেয়েছে 192 পয়েন্ট। দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে লেনদেন বেড়েছে 26%। 5 কার্যদিবসে টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ 8,978 কোটি টাকা। সে হিসেবে দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় 1,800 কোটি টাকা। লেনদেন যেমন বেড়েছে তেমনি বেড়েছে বাজারের সবগুলো সূচকই। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসি এক্স সূচক বাড়ে 80 পয়েন্ট। সপ্তাহ ব্যবধানে ডিএসসির এই প্রধান সূচক 3.58% বেড়ে দাঁড়িয়েছে 5,534 পয়েন্টে। গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষে থাকা 5 প্রতিষ্ঠান হল বারাকা পাওয়ার, ইবনে সিনা, সেন্ট্রাল ফার্মা, সিটি ব্যাংক ও ন্যাশনাল পলিমার। অন্যদিকে দর হারানোর শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল ইমাম বাটন, ন্যাশনাল টি, আরএসআরএম, এমারাল্ড অয়েল এবং দুলামিয়া কটন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে 3 মাসের ব্যবধানে ডিএসইএক্স সূচক বেড়েছে 950 পয়েন্টেরও বেশি। হরিপদ সাহা, সময় সংবাদ। রাজধানীর বনানী মাঠে চলছে দুদিনব্যাপী ফুড এক্সপো। ফুডল্যান্ডের উদ্যোগে অনুষ্ঠিত মেলায় গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার 25টি ব্র্যান্ডের খাবারের দোকান অংশ নিয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় শিল্পী তাহসান ও ব্র্যান্ড নেমেসিসের পরিবেশনা। মেলার প্রবেশ মূল্য 150 টাকা হলেও সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাগেরহাটে মৎস্য ঘেরের বেড়িবাঁধে জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ। এতে বাড়তি আয় করে অতিরিক্ত লাভবান হচ্ছেন অনেকেই। চাষিরা জানান, জেলার বিভিন্ন মাছের ঘেরের আইলে আপেল ও নারকেল কুলের চাষ শুরু করেন কয়েকজন চাষি। তাদের সফলতা দেখে এখন অনেকেই কুল চাষের প্রতি ঝুঁকছেন। সঠিক পরিচর্যার কারণে এবছর ভালো ফলনও হয়েছে, ভালো দামও পাচ্ছেন চাষিরা। এছাড়া কুল বাগানে খণ্ডকালীন কাজ করে অনেকেই বাড়তি আয় করছেন। এদিকে কুল চাষে উদ্বুদ্ধ করতে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা চাষিদের বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের A320 মডেলের 80টি বিমানের অর্ডার দিয়েছে সৌদি আরবাসের ফাইন্যান্স এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী $860 কোটি মূল্যের ছোট আকারের 80টি বিমান কিনে নেবে মধ্যপ্রাচ্যের বৃহত্তর এয়ারলাইন্স ফ্লাইনাস। এ সংক্রান্ত একটি চুক্তি ফ্লাইনাস এবং এয়ারবাসের মধ্যে স্বাক্ষর হয়েছে সৌদির রাজধানী রিয়াদে। এয়ারবাস প্রথম দফায় অর্ডার করা বিমানের ডেলিভারি দেবে আগামী বছর। বাকিগুলো ডেলিভারি দেয়া হবে 2026 সাল নাগাদ। এয়ারবাসের কাছ থেকে ফ্লাইনাসের একই মডেলের আরো 40টি বিমান কেনার কথা রয়েছে। এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বোয়িং এর চেয়ে এগিয়ে রয়েছে এয়ারবাস। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. ক্যাপিটল হিলে লাখো মানুষের উপস্থিতিতে শপথের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হলো ট্রাম্প যুগের ইসলামী মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা। We will reinforce old alliances and form new ones and unite the civilized world against radical Islamic terrorism. বিশ্ব ইজতেমায় আমবয়ান শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আজকার ও দ্বীনি আলোচনা। দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, কাল আখেরি মোনাজাত। অপ্রত্যাশিত কল ও SMS এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে মোবাইল ফোন পরিণত হয়েছে উটকো ঝামেলায়। অভিযোগ গ্রাহকদের, আইন থাকা উচিত মত বিশেষজ্ঞদের। এবং কুয়াকাটা, লালদিয়া ও সোনাকাটা পর্যটন কেন্দ্রে প্রতিদিনই ছুটছে শত শত মানুষ। কেন্দ্রগুলোকে জোনে রূপান্তরের তাগিদ ভ্রমণ পিপাসুদের। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।